স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। কালকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডোমেইন, রেঞ্জ এবং তার কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আমরা কালকে বেসিক্যালি সাইন এক্স আর কস এক্সের ওপরে আলোচনা করেছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে এই পার্টটা আমি কন্টিনিউ করবো, তো আজকে আমরা এই জন্য এটা পার্ট 2। এখানে আমরা আজকে ট্যান, কট, সেক, কোসেক এদের ডোমেন, রেঞ্জ, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি এরা কীরকম বিহেভ করে সবটাই কিন্তু আমরা গ্রাফিক্যালি দেখব। মানে আমরা কোনো আজকে নিউমেরিক্যালি কিছু করব না, যা করব গ্রাফিক্যালি। তাহলে চলো শুরু করা যাক। তো আজকে আমরা ফার্স্টে ট্যান এক্স এর সম্বন্ধে কথা বলবো। ট্যান এক্স, তো ট্যান এক্সটা কি? ট্যান এক্সটাকে যদি আমরা ইন জেনারেল এরকমভাবে লিখি যে সাইন এক্স আপন কস এক্স, তাহলে দেখো এই ফাংশনটা কখন নট এক্সিস্ট হবে, যখন এই ডিনোমিনেটর পার্টটা 0 হয়ে যাবে। তার মানে এই ফাংশনে কিন্তু cos x কে নট ইকুয়াল টু 0 হতে হবে। এবার আমরা জানি কোথায় কোথায় cos x 0 হয়ে যায়। cos কিন্তু π/2 তে 0 হয়, কারণ cos 90 আমরা জানি 0। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এই জায়গাগুলোতে cos π/2, তারপরে আবার cos π + π/2, মানে এই জায়গাগুলো, মানে ধরো cos 2n + 1 π/2, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো গিয়ে যে tan x ফাংশনটা নট ডিফাইন হয়ে যাবে। তার মানে tan x ফাংশনটাকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি কিরকম হবে, ধরো একটা তো 0 থেকে ধরে নাও এরকম চলে যাবে, মানে বাড়বে। মানে দেখো একটা জিনিস বোঝো, এই জায়গাটায় ধরো 0 থেকে π/2 মধ্যে ট্যান বিহেভ কিরকম করবে। দেখো 0 থেকে π/2 মধ্যে ট্যান বিহেভ করবে। আমরা সাইনকে দেখি, সাইন কি ছিল? 0 থেকে এটা 0, এটা পাই, এই জায়গাটা ছিল π/2, ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছিল সাইন। তার মানে দেখো 0 থেকে π/2 এর ভেতর এটা কিন্তু সাইন এক্স এর গ্রাফ। সাইন 0 থেকে π/2 এর ভেতরে ম্যাক্সিমাম ভ্যালু দেয়। আর তোমরা যদি cos x কে লক্ষ্য করো তাহলে কিন্তু cos দেখো 0 তে কিন্তু 1 ম্যাক্সিমাম, সেখান থেকে কিন্তু এইভাবে আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকে। তার মানে দেখো ব্যাপারটা লক্ষ্য করো, এটা cos x, তাহলে দেখো সাইন 0 থেকে π/2 তে ম্যাক্সিমাম, cos 0 থেকে π/2 তে মিনিমাম। তার মানে tan x এর ফাংশনটা sin x 0 থেকে π/2 এর ভিতরে ম্যাক্স হতে থাকবে আর cos মিনিমাম হতে থাকবে। তার মানে কি আলটিমেটলি tan x টা ম্যাক্সিমাম ভ্যালু প্রডিউস করবে। দেখো নিউমারেটর বাড়ছে আর ডিনোমিনেটর কমছে, তার মানে ডিনোমিনেটর কমে যাওয়া মানেও তো অ্যাকচুয়ালি ফাংশনটা ইনক্রিজ করে যাওয়া। তার মানে 0 থেকে এই π/2 এর ভিতরে কিন্তু tan ম্যাক্সিমাম হয়ে গেল। কিন্তু π/2 তে tan কি বিহেভ করবে? π/2 তে গিয়ে কিন্তু tan নট ডিফাইন হয়ে যাবে। সিমিলারলি আর কোথায় কোথায় নট ডিফাইন হবে? 3π/2 তে গিয়ে হবে, 5π/2 তে গিয়ে হবে। এইভাবে কিন্তু tan এর গ্রাফটাকে আমরা এরকম ভাবে দেখতে পাবো। তার মানে এরকম ভাবে একটা tan x এর গ্রাফ আমরা পেলাম। তার মানে এখান থেকে দেখো আমরা কি কি জানতে পারছি। যদি প্রথম আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে tan এর ডোমেইন কি, tan এর ডোমেইন কি? tan তো তুমি যা খুশি ধরতেই পারো, নেগেটিভ পজিটিভ করে ধরতেই পারো, কিন্তু সেক্ষেত্রে এই ভ্যালুগুলো কিন্তু সেখানে বাদ হয়ে যাবে, কারণ এই ভ্যালুগুলোকে দিয়ে তো তুমি এখানে তো tan নট ডিফাইন হয়ে যাবে। তার মানে পুরোপুরি আর হবে, কিন্তু আর এর থেকে কি হয়ে যাবে? 2n + 1 π/2 টা মাইনাস হয়ে যাবে। আর কি আর কি tan এর এবারে আমি কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে কথা বলতে চাই। তাহলে দেখো কন্টিনিউটি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সেখানেও এই পয়েন্টগুলোতে রেস্ট্রিক্ট হয়ে যাবে ফাংশনটা, এবারে তো পুরোটাই। তার মানে কি tan যেখানে যেখানে ডিনোমিনেটর মানে cos যেখানে যেখানে 0 দেবে ওই পয়েন্টগুলোতে ফাংশনটা এক্সিস্ট করবে না। আর কোনো ফাংশন যদি তোমরা ভালো করে জানো এক্সিস্ট না করে তাহলে তার কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে তো তার ফাংশনটাই এক্সিস্ট করছে না, তাহলে ফাংশনটা যে যে পয়েন্টে এক্সিস্ট করবে না সেই সেই পয়েন্টে তার কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্ন নেই। নর্মালি অ্যাজ ইউজুয়াল তার ডিফারেন্সিয়েবল হওয়ারও কোনো প্রশ্ন নেই।
তাহলে আই হোপ কি tan x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমরা দেখতে পেয়েছো। দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে কিন্তু এখন থেকে তোমাদের এই ফাংশনগুলোকে চিনতে হবে, তাহলে তোমরা ইজিলি এই ফাংশনগুলোর উপরে অ্যানালাইজ করতে পারবে এবং এই ফাংশনগুলো কোথায় কোথায় কিভাবে বিহেভ করে। দেখো আমরা তো π/2 3π/2 এখানে গিয়ে আর ফাংশনটাকে দেখতে পাবো না, কারণ ফাংশনটা নট ডিফাইন হয়ে যাবে। তার মানে এই জায়গাগুলোতে কিন্তু ফাংশনটা নট ডিফাইন হয়ে গেলে তার কন্টিনিউটি বা ডিফারেন্সিবিলিটির কোনো প্রশ্নই আসে না। চলো আমরা তাহলে আগের দিনকে sin x এবং cos x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছিলাম, আজকে sin x এর আর cos x এর হেল্প নিয়ে আমরা tan x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখলাম। এবারে চলো আমরা tan এর পরে নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে sec x আর cosec x এর। দেখো sec x আর cosec x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা মনে রাখার একটা সহজ উপায় আছে, সেই ইজি ওয়েটা আজকে আমি তোমাদেরকে বলবো। দেখো আমরা এখন যাকে বলবো সেটা হচ্ছে cosec x। দেখো cosec x কি? cosec x তো sin x এর রেসিপ্রোকাল, তাই না? মানে আমরা তো cosec x কে 1/sin x বলতেই পারি। তাহলে আমরা cosec x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝবো বাই দ্য হেল্প অফ sin x। তাহলে চলো আগে আমরা sin x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তো দেখেই নি। আমরা আগের দিনই জানি যে -1 থেকে +1 এর মধ্যে থাকে, তার মানে এখানে আমরা ধরে নিচ্ছি 0, 0 থেকে ধরে নাও এটা π/2, এটা π, এটা 3π/2, সিমিলারলি এদিকেও এরকম ভাবে চলে আসছে -π/2 এই। তার মানে এখান থেকে যখন 0 থেকে π/2 গেল সাইন তখন 1, 1 এ গিয়ে আবার যখন পাইতে আসলো, মানে এই জায়গাটায় যখন দেখো এই জায়গাটায় পাইতে এসে আবার 0, আবার এখান থেকে এইভাবে করে এদিকে চলে যাচ্ছে। দিস ইজ দ্য সিমিলারলি এদিকেও তোমার এরকম ভাবে ফাংশনটা এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। এটা sin x এর গ্রাফ আমরা জানি। এবার তুমি দেখো 0 থেকে পাই এর ভেতরে যে দুটো পয়েন্ট তুমি পাচ্ছ, এই পয়েন্টগুলোকে তুমি আইডেন্টিফাই করে নাও, আর এদের পজিশনটা তুমি দেখো। এই পয়েন্টটার তুমি দেখছো পজিশনটা আপওয়ার্ডে, এই কার্ভটা, তার মানে ঠিক তার উল্টো দিকে তুমি জাস্ট মনে করে রাখবে একটা ক্যাপ, একটা টুপি তুমি বসিয়ে দিচ্ছ, যেখানে যেখানে এর ওয়েভটাকে আমরা লক্ষ্য রাখবো। এটা আপওয়ার্ডস, তাই আমরা আপওয়ার্ডস এ বসিয়েছি। এখানে দেখো ডাউনওয়ার্ডস, তাই আমরা ডাউনওয়ার্ডস এ বসাবো। এখানে আবার আপওয়ার্ডস, তার মানে আমরা এখানে আপওয়ার্ডস এ বসিয়ে দেব। এখানে ডাউনওয়ার্ডস, তুমি আবার এদিকে বসিয়ে দেবে। আবার আপওয়ার্ডস, তুমি এদিকে বসাবে, এইভাবে চলবে। এবারে তুমি যদি সাইন, এতটা নিশ্চয়ই বুঝেছো। দেখো আমি আবার রিপিট করছি, cosec x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সময় আমরা কি করলাম? cosec x মানে 1/sin x, আমরা sin x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখিয়ে নিয়ে, তার মানে এটা দেখো এখানের ইন্টারভ্যাল কত 0 থেকে পাই, তারপরে আবার আমরা এখান থেকে দেখতে পাবো 2π থেকে 3π, এইভাবে এই পয়েন্টগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানেও ঠিক দেখতে পাচ্ছি আমরা পাই থেকে 3π/2, হ্যাঁ, আবার এদিকেও দেখতে পাচ্ছি 0 থেকে -π/2, এইভাবে আমরা ফাংশনটাকে দেখতে পাচ্ছি। এবারে যদি তুমি এই sin x এর গ্রাফটাকে জাস্ট মুছে দাও, দেখো আমরা কি করছি, এবারে আমরা sin x এর গ্রাফটাকে জাস্ট মুছে দিচ্ছি। তাহলে sin x এর গ্রাফটাকে আমরা মুছে দেওয়ার পরে যে গ্রাফটা পেলাম সেই গ্রাফটাই হচ্ছে আমাদের cosec x এর গ্রাফ। তার মানে আমরা এরকম টাইপের একটা গ্রাফ কিন্তু আমরা cosec x এর পেয়ে যাব। তার মানে দেখো এখান থেকেও কিন্তু আমরা আরামসে cosec x সম্বন্ধে সব কিছু বলে দিতে পারবো। cosec x ফাংশনটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কোথায় কোথায় ফাংশনটা কন্টিনিউয়াস, কোথায় কোথায় ফাংশনটা, মানে এই পয়েন্টগুলো, এই পার্টিকুলার পয়েন্টগুলো ছাড়া তো আর ফাংশনটা এক্সিস্ট করে না। তাহলে ফাংশন যে যে ইন্টারভেলে এক্সিস্ট করছে না, যেখানে ফাংশনেরই কোনো এক্সিস্টেন্স নেই, সেখানে তোমার কন্টিনিউটি, তোমার ডিফারেন্সিয়েবিলিটির কোনো প্রশ্নই আসবে না। আগে তো ফাংশনটাকে এক্সিস্ট করতে হবে। দেখো এই পয়েন্টগুলোতে গিয়ে কিন্তু ফাংশনগুলো ডিফারেন্সিয়েবল,
কারণ এখানে তো কোনো শার্প পয়েন্ট নেই। আমরা তো সাইন এক্স কস এক্স এর আগের দিন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখন দেখেছিলাম আমরা বলেছিলাম যে যেখানে যেখানে আমাকে পেন ওঠাতে হবে না, দেখো আমি এখান থেকে এতটা ড্র করার পরে কিন্তু আমাকে পেন ওঠাতে হচ্ছে এটা ড্র করতে গিয়ে, তার মানে এই ইন্টারভেলের মধ্যে কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, এই ইন্টারভেলের মধ্যে কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আবার এই পার্টে কিন্তু ফাংশনটা ডিফারেন্সিয়েবল, জাস্ট এই পার্টটার ভেতর, কারণ এখানে কোনো শার্প পয়েন্ট নেই। কিন্তু এখানে এই ইন্টারভেলে ফাংশনটাই এক্সিস্ট করে না, তার মানে কিন্তু এখানে ফাংশনটার কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো প্রশ্নই আসে না। সিমিলারলি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট sec x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখে নিই। তো দেখো sec x এর ক্ষেত্রেও আমরা কি করব, sec x কিন্তু সিমিলারলি আমরা কি জানি 1/cos x, এটা তো আমরা জানি। তাহলে চলো আগে আমরা cos x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আগের দিন আমরা ড্র করেছিলাম, তার একবার আমরা ড্র করে নিই। cos x এর ক্ষেত্রেও আমরা জানি +1 থেকে -1 অবধি কিন্তু এর রেঞ্জ। তার মানে cos x এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা জানি cos 0 1, cos x আবার এইভাবে আসছে cos 90 হয়ে গেল, মানে এটা 0, এটা π/2, cos 90 আবার 0, আবার এখান থেকে ডিক্রিজ হতে 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 গিয়ে আবার এখানে চলে আসলো। তাহলে দেখতেই পাচ্ছ এখানে cos 0 1, তারপরে cos 90, এইভাবে গিয়ে আবার এটা উঠে আবার এইভাবে এরকম ভাবে cos x এর গ্রাফটা চলে যাবে। সিমিলারলি তুমি যদি নেগেটিভ সাইডে আসো সেক্ষেত্রেও কিন্তু এইভাবে cos x এর গ্রাফটা চলে যাবে। তার মানে আমরা এইভাবে cos x এর গ্রাফটা এঁকে নেওয়ার পরে সেম যেই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কার্ভ গুলো রয়েছে ঠিক তার সেই ডাইরেকশনে কিন্তু আমরা এই টুপিটা ড্র করে দেব, সেম ওয়ে যেভাবে আমরা sin x এর ক্ষেত্রে করেছিলাম। তার মানে দেখো এবারে আমরা এটা ড্র করার পরে সেম ভাবে যেভাবে আমরা sin x এর গ্রাফটাকে ইরেজ করে দিয়েছিলাম এখানে কিন্তু আমরা cos x এর গ্রাফটাকে ইরেজ করে দেব। তার মানে দেখো এই ইন্টারভেলে কিন্তু ফাংশনটার কোনো এক্সিস্টেন্স নেই, যে ইন্টারভেলে তোমার গ্রাফটাই এক্সিস্ট করছে না। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যেই ইন্টারভেলে গ্রাফগুলো, যেমন এই ইন বিটুইন দিস ইন্টারভেল কোনো ফাংশনটার এক্সিস্টেন্স নেই, যেমন 0 থেকে π/2 তে আছে কিন্তু তারপরে এই ইন্টারভেলে নেই, আবার তারপরের ইন্টারভেলটায় রয়েছে। তার মানে এই ইন্টারভেল গুলোতে কিন্তু sec x এক্সিস্ট করে, ফাংশনটা এক্সিস্ট করে। ফাংশনটা এক্সিস্ট করছে মানে এইটুকু, এই ইন্টারভেলের ভেতরে ফাংশনটা কন্টিনিউয়াস, এই ইন্টারভেলের ভেতরে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, কারণ কোনো শার্প পয়েন্ট নেই। তার মানে কি এই ফাংশনটাকে এক্সিস্ট হতে গেলে কিন্তু cos x not equal to 0 হতে হবে। আর cos x not equal to 0 মানে তো তুমি জানোই x not equal to 2n plus 1 π/2 হতে হবে, যেখানে n টা কিন্তু বিলংস করে কি 0 +-1 +-2 and so on। তাহলে আশা করি আজকে তোমরা tan, cosec আর sec x এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের হেল্প নিয়ে এরা কোন কোন পয়েন্টে, দেখো এখান থেকে কিন্তু আমরা এদেরকে ডোমেইন, রেঞ্জ, এক্সিস্টেন্স, কোথায় ফাংশনটা কন্টিনিউয়াস, ফাংশনটা ওই ইন্টারভেলে ডিফারেন্সিয়েবল কিনা সবটাই দেখে নিতে পারলাম। তার মানে আজকে আমরা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের এই অবধি যতগুলো ফাংশন রয়েছে তারা কোথায় কোথায় এক্সিস্ট করে, তারা কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল, কোন পয়েন্টে কন্টিনিউয়াস, তার নিয়ে আমরা আলোচনা করলাম। চলো এবারে কিছু আমরা নর্মাল ফাংশনের উপরে আলোচনা করে নিই, তাদের ডোমেইন আর রেঞ্জ কি করে বার করতে হয়। যেমন আমরা আগের দিনও কিছু ফাংশন নর্মাল আলোচনা করেছিলাম, যেমন মডিউলাস ফাংশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো মডিউলাস ফাংশনের আমরা গ্রাফ দেখেছিলাম, আরো অনেক কিছু দেখেছিলাম। আমরা চলো আজকে এরকম কিছু নর্মাল অ্যালজেব্রিক্যাল ফাংশনের উপরে কথা বলি। ধরো সাপোজ fx ইকুয়াল টু 2x প্লাস 1, এরকম কোন একটা তোমাকে ফাংশন দিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হলো ফাইন্ড ডোমেইন অ্যান্ড রেঞ্জ।
এখন এই ডোমেইন আর রেঞ্জ দেখো, তোমাকে যখন, মন দিয়ে শুনবে, তোমাকে যখন ডোমেইন সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করা হবে তখন তুমি কিন্তু ফাংশনটার দিকে তাকিয়ে দেখবে যে ফাংশনটাতে যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলটার এমন কি কোনো ভ্যালু আছে যে ভ্যালুটা ধরলে এই ফাংশনটা নট ডিফাইন হয়ে যাবে, মানে ফাংশনটার আর কোনো এক্সিস্টেন্সই থাকবে না। দেখো এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক্স এর ক্ষেত্রে কিন্তু এক্স কিন্তু তুমি অল রিয়েল নাম্বারের জন্যই কিন্তু এই ফাংশনটা এক্সিস্ট করবে সব সময়, অল রিয়েল নাম্বারস। তার মানে কি হলো, অল রিয়েল নাম্বারস মানে কি, রিয়েল নাম্বারস মানে তোমরা জানো যার ভিতরে রেশনাল ইরেশনাল সব ভ্যালু থাকবে। তার মানে কিন্তু ফাংশনটার ডোমেইন হয়ে গেল এই ফাংশনটার অল রিয়েল নাম্বারস, সব রিয়েল নাম্বারসের জন্যই কিন্তু ফাংশনটা এক্সিস্ট করবে। কখনোই তুমি এই ফাংশনটাকে কিন্তু নট ডিফাইন বলতে পারবে না। যা ভ্যালু তুমি ধরো, এক্স এর ভ্যালু 0 ধরো, 1 ধরো, -1 ধরো, সব সময় তুমি কিন্তু একটা ভ্যালু পাবে, তুমি কখনোই আনডিফাইন কিছু পাবে না। তার মানে দেখো এখানে তুমি অল ভ্যালুজ এক্স এর পুট করছো, ইনফাইনাইট ভ্যালু পুট করছো, তার প্রত্যেকটা ভ্যালুর জন্যই কিন্তু তোমাকে একটা এফএক্স এর একটা পার্টিকুলার ভ্যালু পাচ্ছ। এরকম কি কিছু হচ্ছে যে এক্স এর এখানে পার্টিকুলার একটা ভ্যালু বসানোর জন্য এফএক্সটা নট ডিফাইন হয়ে যাচ্ছে? তাও কিন্তু হচ্ছে না। তার মানে তুমি যখন কোনো ফাংশনের ডোমেইন চেক করবে তখন এই ভেরিয়েবলটার উপরে নজর রাখবে, আর যখন তুমি রেঞ্জ দেখবে, রেঞ্জ যখন তুমি দেখবে তখন দেখবে এই ভেরিয়েবলটার কোনো ভ্যালুর জন্য এফএক্সটা আনডিফাইন হয়ে যাচ্ছে কিনা। এখানে কিন্তু সেরকমও কিছু হচ্ছে না, তুমি এখানে এক্স এর জায়গায় যা খুশি ভ্যালু বসাও, প্রত্যেকটার জন্য কিন্তু তুমি এফএক্স এর একটা পার্টিকুলার ভ্যালু পাচ্ছ। তার মানে রেঞ্জও কিন্তু হয়ে গেল অল রিয়েল নাম্বারস, রেঞ্জও কিন্তু আমাদের অল রিয়েল নাম্বারস হয়ে গেল। আমি আবার রিপিট করছি, যখন কোনো ফাংশনের আমরা ডোমেইন দেখব তখন কিন্তু আমরা এই ভেরিয়েবলটার উপরে নজর রাখবো। বা এটা তো সিম্পল একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, আমাদের মেন টার্গেটটা থাকবে ডোমেইন দেখার সময় যে কোনো ভ্যালুর জন্য এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা রয়েছে তার কোনো পার্টিকুলার ভ্যালুর জন্য ফাংশনটা নট ডিফাইন হয়ে যাচ্ছে কিনা, এটা আমাদের নজর থাকবে। এটা তো ডোমেইনের পার্ট গেল। আর তুমি যখন রেঞ্জ দেখছো তখন কোনো ভ্যালু বসানোর জন্য এটা তো এক্সিস্ট করে যাচ্ছে, বাট এফএক্সটা নট ডিফাইন হয়ে যাচ্ছে কিনা। মানে রেঞ্জের সময় এফএক্স এর উপরে আমার নজরটা থাকবে, আর ডোমেইনের সময় কিন্তু আমার এখানে। এটা ভালো করে খেয়াল রাখবে। চলো আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে নিই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ধরো এরকম একটা ফাংশন রয়েছে fx ইকুয়াল টু 2/x। ধরো এরকম একটা কোনো ফাংশন রয়েছে, এর তোমাকে বার করতে বলছে ডোমেইন অ্যান্ড রেঞ্জ। কি করব আমরা? দেখো আমার ফার্স্ট ডোমেইন, তাহলে দেখো ডোমেইনে এরকম কি কোনো ভ্যালু হচ্ছে এক্স এর যার জন্য আমার এই ফাংশনটা নট ডিফাইন হয়ে যাচ্ছে? হ্যাঁ হচ্ছে। কার জন্য? এক্স ইকুয়াল টু 0 যদি ধরে নিই, এক্স ইকুয়াল টু যেই তুমি 0 ধরবে তখন তোমার ডিনোমিনেটরটা 0 চলে আসবে, আর ডিনোমিনেটর 0 মানেই নট ডিফাইন, তাহলে ফাংশনটার এক্সিস্টেন্স হারিয়ে যাচ্ছে। তার মানে এই যে ফাংশনটা আমাকে দেওয়া হয়েছে তার ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বারস, কিন্তু সেখানে 0 থাকবে না। তাহলে তার রেঞ্জ কি? যদি এখানে 0 বসিয়ে দিতাম তার মানে কি হলো, এখানে যেই 0 বসিয়ে দেবো এই ব্যাপারটা কিন্তু নট ডিফাইন হয়ে যাবে। তার মানে এখানে রেঞ্জের ক্ষেত্রে কি হবে? দেখো 0 ডোমেইনে নেই, 0 যদি ডোমেইনে না থাকে তাহলে তার কোনো তো ভ্যালু তুমি পার্টিকুলার এফএক্স এর পাবেই না, তাই না? মানে আমার কথাটা বুঝতে পারছো? মানে এখানে যদি আমরা অ্যারো ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটাকে বুঝি তাহলে ডোমেইনে তো 0 নেই, তার মানে ডোমেইনে 0 নেই মানে তো ডোমেইনের 0-র জন্য কোনো ইমেজ রেঞ্জে তৈরিই হবে না। তাহলে রেঞ্জের ক্ষেত্রে আমরা বলে দেবো অল রিয়েল নাম্বারস। যে ডোমেইনে নেই তার আবার ইমেজ তৈরি হওয়ার কোনো প্রশ্ন নেই।
তাহলে এই জায়গাটা যেন ভুল না হয়, মানে এই জায়গাগুলো লেখার সময় কিন্তু তোমাকে অ্যারো ডায়াগ্রাম দিয়ে বুঝলে খুব ভালো হয়। যদি কখনো অ্যারো ডায়াগ্রাম দিয়ে তুমি না বুঝতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু একটু গ্রাফিক্যালিও যদি দেখে নাও তাও কোনো অসুবিধা হবে না। যেমন তুমি জিরো যদি বসিয়ে দিচ্ছ, এটা নট ডিফাইন হয়ে যাচ্ছে, তার মানে কি এই অ্যাক্সিসের ওপরে জিরো পয়েন্টটাকেই তুমি ইগনোর করে দিচ্ছ। তো জিরো পয়েন্টটাকে যখন তুমি ইগনোর করে দিচ্ছ তার রেসপেক্টে তো তুমি এফএক্সে কিছু ভ্যালুই পাবে না, এই কথাটাই আমরা বলতে চাইছি। চলো আমরা আরো কিছু এক্সাম্পলস নিলে আমাদের দেখবে ডোমেইন রেঞ্জ সম্বন্ধে আরো ভালো একটা ধারণা হবে। এবারে যে এক্সাম্পলটা আমরা নেব সেটা হচ্ছে, ধরে নাও যদি fx ইকুয়াল টু আন্ডার রুট অফ এক্স প্লাস 3, এর বলা হলো ফাইন্ড ডোমেইন অ্যান্ড রেঞ্জ। এবারে আমরা কি করব, দেখো আমরা জানি কি রুটের ভেতরে কখনো নেগেটিভ হবে না। দেখো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে কখনোই যেন ফাংশনটা নট এক্সিস্ট না হয়ে যায়। কখন, আমরা যখন ডোমেইনটা চেক করব, তার মানে ডিনোমিনেটর জিরো হয়ে গেলে নট এক্সিস্ট হয়। তাই কোনো ফাংশন যদি ফ্র্যাকশনাল ফর্মে থাকে তার ডিনোমিনেটরটা যেন জিরো না হয় সেই কন্ডিশনটা লক্ষ্য রাখতে হবে। এখানে ফাংশনটা রয়েছে আন্ডার রুট, রুটের ভেতর যেন নেগেটিভ না আসে। এবার দেখো এখানে রুটের ভেতরে নেগেটিভ না আসতে গেলে এক্স এর ভ্যালুটা কি হতে হবে, অবভিয়াসলি এক্স এর ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু হতে হবে, বা যদি এখানে তুমি নেগেটিভ ভ্যালু নাও সেটা নিশ্চয়ই প্লাস 3 থেকে ছোট হতে হবে। ইট মিনস তুমি যদি এখানে নেগেটিভ ভ্যালুটা -5 নিয়ে নাও, সাপোজ আমি কথার কথা বলছি, বা -4 নিয়ে নাও, -4 যেই তুমি নিয়ে নিচ্ছ দেখো রুটের ভেতরে -4 প্লাস 3 -1 চলে আসছে, হবে না। কিন্তু তুমি -3 যদি নাও, -3 নিলে কি হবে, -3 প্লাস 3 0, এটা এক্সিস্ট করে, রুট ওভার 0 মানে 0। তার মানে এর ডোমেইনটা কিন্তু তোমাকে কোথা থেকে নেওয়া স্টার্ট করতে হবে, -3 ক্লোজড ইন্টারভ্যাল টু আপ টু তুমি ইনফাইনাইট ওপেন ইন্টারভ্যালে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তুমি -3 নাও, -2 নাও, নো প্রবলেম, -2 প্লাস 3 1, তুমি -1 নাও, 1 নাও, 2 নাও, 3 নাও, 4 নাও, 5 নাও, হোয়াট এভার, তার জন্য কিন্তু আর ফাংশনটা তোমার ডিস্টার্ব হচ্ছে না, আর ফাংশনটা নট এক্সিস্ট হচ্ছে না। তার মানে তুমি ডোমেইনে কত থেকে নেওয়া শুরু করলে, ডোমেইনে তুমি -3 নিলে, তাই নিলে কি না, কেননা তুমি -4 যেই নিয়ে নিচ্ছ রুটের ভেতরে নেগেটিভ চলে আসছে, রুটের ভেতরে নেগেটিভ চলে আসলেই তো ওটা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে, নট এক্সিস্ট হয়ে যাবে। এবার তুমি -3 বসিয়ে কত পেলে, -3 প্লাস 3 0 পেলে, তার মানে তোমার এটার রেঞ্জ হয়ে গেল কিন্তু 0 টু ইনফাইনাইট। কথাটা বুঝতে পেরেছো, ডোমেইন যেখানে এক্সিস্ট হলো ওই ভ্যালুটার থেকে রেঞ্জ শুরু হয়ে গেল। তোমার ডোমেইনটা -3 থেকে ফাংশনটা এক্সিস্ট করলো, আর -3 বসিয়ে এটা হয়ে গেল 0, তাই 0 টু ইনফাইনাইট হয়ে গেল এর রেঞ্জ, যখন কিনা ডোমেইনটা ছিল -3 টু ইনফাইনাইট। তাহলে স্টুডেন্টস আমরা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস গুলো নিয়েও আলোচনা করে নিলাম। আজকে আমরা অ্যালজেব্রিক্যাল নর্মাল ফাংশন, ফ্র্যাকশনাল ফাংশন অ্যান্ড রুট আন্ডার ফাংশন নিয়েও আলোচনা করে রেখেছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা ক্লিয়ার হয়েছে। যদি এরকম ক্লিয়ার হয়ে থাকে তোমরা এই রিলেটেড ম্যাথমেটিক্সগুলোও করে ফেলো, আর আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ডে আরেকটা নতুন টপিকের উপরে আলোচনা করব। বাই।